কথা বলি, আপনারা বোধহয় এই এলাকায় থাকেন। হ্যাঁ, আমরা কথা কম না, কি কম? অনেকেই এখানে আসেন, বসেন, লুডো খেলেন, অনেক রকমের খেলা খেলেন। এই খেলাটা কি কেবলই খেলা নাকি অন্য কোনো খেলা আছে এর ভেতরে? পানির নিচে তলিয়ে যাওয়া বিশ্বের এক বিরল আন্তর্জাতিক স্টেডিয়াম এটি অযত্ন অবহেলাই এখন হয়েছে মাদকসেবী আর জুয়ার আখড়া। মেইন গেট দিয়ে ঢুকতে গেলে যেটা করতে হবে, আপনাকে একটু দেয়াল টপকাতে হবে। প্রায় 8-10 বছর ধরে পড়ে রয়েছে, প্রত্যেক থেকে পড়ে রয়েছে। এটা আমাদের ব্যর্থতা না? এই উপরে টেনগুলা, তারপরে সিটগুলা বসার, এসিগুলা, তারপরে লাইটিং সবগুলোই তো নষ্ট। ডেঙ্গু মশা তো এই জন্ম সৃষ্টি হয় এই জায়গায়। প্রশ্ন হলো কর্তৃপক্ষ ঘুমিয়ে কেন? কারণ আগে ট্র্যাকেই ছিল না। আপনি যেটা কথা বলতে চাচ্ছেন 8-9 বছর, যেটা আরও আগে থেকে নিলে এই ট্র্যাকের মধ্যে আসলে কাজটা হতো। আমাদের মাঠের স্বল্পতা রয়েছে, তো প্রত্যেকটা ভেন্যুকে আমাদের রোটেশন ইউজ করতে হবে। শুধুমাত্র একটা ভেন্যু দিয়ে কিন্তু ওভারঅল ডেভেলপমেন্ট সম্ভব হবে না। আমি মনে করি জাতীয় ক্রীড়া পরিষদের উদাসীনতা সবচেয়ে বেশি, এবং পাশাপাশি বিসিবিরও উদাসীনতা ছিল। তারা কেন এটা টেক কেয়ার করলো না? 1-2 বছর নয়, দীর্ঘ প্রায় 8 বছর নারায়ণগঞ্জ ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়াম যেন জলাশয়ে ডুবে আছে। এই এলাকার প্রভাবশালী সংসদ সদস্য শামীম ওসমান তবে কি ব্যর্থ? এই স্টেডিয়াম থেকে যে পানিগুলি বের হওয়ার রাস্তা, আশেপাশে পরিকল্পনাবিহীনভাবে, এগুলি রাজুকের দায়িত্ব ছিল, পরিকল্পনাবিহীনভাবে বাড়িঘর উঠে গেল। ড্রেনেজ সমস্যার সমাধান হলো না। এই পানি পাস আউট কীভাবে হবে এটা আর কেউ করলো না। এটা কিন্তু স্টেডিয়াম কর্তৃপক্ষের দায়িত্ব ছিল করা, মানে বাংলাদেশ ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব এটা। তো তারা করেনি, এবং যারা বাড়িঘর করেছেন তারাও করেননি। দুপক্ষ, রাজুকও দায়ী, এরাও দায়ী। ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়াম, অস্ট্রেলিয়া ভারত অনূর্ধ্ব-19 বিশ্বকাপ একের পর এক, কত শত ম্যাচ হয়েছে, আন্তর্জাতিক ম্যাচ হয়েছে এখানে, অনেক বড় তারকারা খেলেছেন এই মাঠে। অথচ আজকে এই ফতুল্লা স্টেডিয়ামের এমন করুণ দশা, এমন বাজে পরিস্থিতি যা বলে প্রকাশ করার উপায় নেই। আশপাশে সব কিছু, স্টেডিয়ামের বেশিরভাগ জিনিসই নষ্ট প্রায়, অকেজো প্রায়। আর এই স্টেডিয়ামের চতুর্পাশের অংশটা তো রীতিমতো একটা জলাশয়। এমন একটা দশা কি করছে কর্তৃপক্ষ? কেন এমন পরিস্থিতি? কেন 7-8 বছর ধরে এই একই অবস্থায় চলছে? এই স্টেডিয়াম তো শুধু আন্তর্জাতিক স্টেডিয়ামই নয়, এর বাইরে গিয়েও এই মাঠ, স্টেডিয়াম এবং আউটারে অনেক কত শত ম্যাচ হয়েছে। কিন্তু এসবের কি অবস্থা এখন? সব কিছু ঘুরে দেখতে চাই, সব কিছু বুঝতে চাই, সব কিছু কর্তৃপক্ষের কাছে জানতে চাই। কেন ফতুল্লা স্টেডিয়ামের আজ এই বেহাল অবস্থা? আর কতদিনে ফতুল্লা স্টেডিয়াম তার রূপ ফিরে পাবে? তার আগের যে আন্তর্জাতিক ঐতিহ্য বা যে জায়গাটা ছিল, মিরপুর স্টেডিয়ামের পরে যার অবস্থান ছিল এখানে, সেটা আমরা ফিরে পেতে চাই। ফতুল্লা স্টেডিয়ামকে আগের জায়গায় নিতে চাই। সেজন্য আমাদের এবারের অনুসন্ধান। প্রিয় দর্শক, আপনাদের স্বাগত সমাধান কোথায় অনুষ্ঠানে। 10 সেপ্টেম্বর 2000 নারায়ণগঞ্জ জেলার ফতুল্লায় খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দর্শক ধারণ ক্ষমতা 25,000, আন্তর্জাতিক ভেন্যু হিসেবে স্বীকৃতি পায় 2006 সালে। এই মাঠে প্রথম আন্তর্জাতিক মানের ক্রিকেট হয়েছিল 2004 সালে অনূর্ধ্ব-19 বিশ্বকাপের। এরপর 2006 সালের মার্চে কেনিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে মূল আন্তর্জাতিক পরিমণ্ডলে পা রাখে ফতুল্লা। 2011 বিশ্বকাপ, 2014 এশিয়া কাপ, 2014 টি-20 বিশ্বকাপ, অস্ট্রেলিয়া এবং ভারতের মতো শক্তিশালী দলের বিপক্ষে 2টি টেস্ট সহ হাই ভোল্টেজ বেশ কিছু ম্যাচ হয় ফতুল্লায়। এছাড়া 2016 সালের যুব বিশ্বকাপও হয় এখানে। সব মিলিয়ে মোট 10টি আন্তর্জাতিক ওয়ানডে ম্যাচ হয়েছে ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে। এবার যেতে চাই বাংলাদেশের অন্যতম আন্তর্জাতিক ক্রিকেট ভেন্যু নারায়ণগঞ্জ জেলার ফতুল্লায় খান সাহেব ওসমান আলী স্টেডিয়াম দেখতে। কিন্তু একই অবস্থা, এ যেন এক নোংরা ডোবা জলাশয়, কচুরিপানায় ডুবে আছে সব। স্থানটি ফতুল্লা, আর স্টেডিয়ামের অবকাঠামো না থাকলে কোনোভাবেই বোঝার উপায় ছিল না যে এটি সেই স্টেডিয়াম যেখানে অস্ট্রেলিয়া, ভারত, নিউজিল্যান্ডের মতো বড় দলের
বিশ্বসেরা ক্রিকেটাররা খেলেছেন। ফতুল্লার এই স্টেডিয়ামে আন্তর্জাতিক ম্যাচ দেখেছেন এই ব্যক্তি, দেখেছেন বিশ্বসেরা তারকাদেরকেও। তার দুঃখ, অযত্ন অবহেলায় আন্তর্জাতিক এই ভেন্যু আজ পানির নিচে। এখন তো মনে করেন একটা ভালো জিনিস যদি নষ্ট হয়ে যায় সবার মনে খারাপ লাগবে, যে এখানে মনে করেন সবাই বিভিন্ন এলাকা থেকে মানুষ আসি দেখতো বা ঘুরতো। এখন মনে করেন আগের পরিবেশটা এখন তো নাই, সবার থেকে খারাপ লাগবে। এই উপরে ট্রেনগুলা, তারপরে সিটগুলা বসার, এসিগুলা, তারপরে লাইটিং সবগুলোই তো নষ্ট। ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামের 1 নম্বর গেট এটি, কিন্তু বোঝাই যাচ্ছে যে এই গেটের মাঝখানের গ্রিল দুটো এখন আর নেই। শুধু একটা দুটো গ্রিলই নয়, এমন আরও অনেক জায়গায় এরকম ফাঁকা আছে, অর্থাৎ এটা এখন ব্যবহারের অনুপযোগী হয়ে গেছে। আর এখানে ঢুকতে গেলে, মেইন গেট দিয়ে ঢুকতে গেলে যেটা করতে হবে, আপনাকে একটু দেয়াল টপকাতে হবে, দেয়াল টপকে এভাবে আসতে হবে এবং এসে তারপরে প্রয়োজনে কথা বলতে হবে কিংবা পরিস্থিতি দেখতে হবে। এই মেইন গেটটা দিয়েই ভারত, অস্ট্রেলিয়ার মতো দল এদিক দিয়ে প্রবেশ করতো একটা সময়, খেলা হতো আন্তর্জাতিক স্টেডিয়াম, এখন এই বেহাল অবস্থা। স্থানীয়রা জানালেন আন্তর্জাতিক এই স্টেডিয়াম এখন পরিত্যক্ত প্রায়। বাংলাদেশের এক সময়ের গুরুত্বপূর্ণ এই ভেন্যুর প্রধান গেট এখন যেন জংয়ে ধরা নষ্ট দরজা। এলাকাবাসীর অভিযোগ, রাত পোহালেই এই স্থানটি হয় মাদকসেবীদের আখড়া, কিন্তু দিনের আলোতে এরা কারা? একটু কথা বলি, আপনারা বোধহয় এই এলাকায় থাকেন, হ্যাঁ? আমরা কত কম না কি কম? কথা বলি আপনাদের ভাই সাথে। আমি কি বলবো ভাই, আপনি এই এলাকায় থাকেন না? সবাই দাঁড়াবে ভাই। ফতুল্লার মূল স্টেডিয়ামের ভেতরে যাওয়ার আগে আউটারেই চোখ আটকে যাবে যে কারো। 1 ইঞ্চি জায়গাও খুঁজে পাওয়া যাবে না যেটা পানির নিচে তলিয়ে যায়নি। যে আউটারে একসময় প্রিমিয়ার লিগ, ঢাকা প্রথম বিভাগ সহ নারায়ণগঞ্জ জেলার বহু টুর্নামেন্টের খেলায় ব্যস্ত ছিল, সেখানেই এখন মাছ ধরায় ব্যস্ত অনেকেই। এখানে 5টি সেন্টার উইকেট সহ 12টি প্র্যাকটিসের উইকেট বা পিচ ছিল অনুশীলন আর খেলার জন্যে। মহল্লার পানি সব এনে ডুবে যায়, যেমন ড্রেনের পানি জ্যামের ময়লার জ্যামের কারণে যেতে পারে না। পরে কি ফুটা দিয়ে পানি ডুবা ভরে যায়। এনে ডুবগুলো যেন নিচু না, এদিকে নিচু এদিকে উঁচা, এর লেগে পানি ঢুকে এনে ডুবে যায়। পানি ড্রেনে যাইতে পারে না, ময়লা আবর্জনার কারণে যেতে পারে না। এবং পোলাপান যেদিকে খেলতে নামে হাত চুলকা, পা চুলকা, মানে অনেক ধরনের অসুখ বিসুখ হয়। পানি অনেক ময়লা, আবার মশা, ডেঙ্গু মশা তো এনেই জন্ম সৃষ্টি হয় এই জায়গায়। অতিরিক্ত ময়লা, আপনি তো বিশ্বাস করেন, আমরা খেলাধুলা করি, আমরা জানি। তার মানে হলো কেবল বৃষ্টি নয়, আশপাশের বাসাবাড়ি, কারখানার বর্জ্য, ময়লা নোংরা পানি এখানে জমেছে। এখন এমন পরিস্থিতি, স্টেডিয়ামের মধ্যে দুর্গন্ধ ঢুকা যায় না, ময়লা। সবাই দুর্বল, সবাই দুর্বল। এত বছর খেলা হয় না, আজকে প্রায় 8-10 বছর ধরে পড়ে রয়েছে, প্রত্যেকটা পড়ে রয়েছে। এটা আমাদের ব্যর্থতা না? মৎস্য খামার এখন বড় বড় কই শিং মাছ ধরি, আপনার মাগুর মাছ ধরি, বড় বড় মাগুর। তাহলে প্রশ্ন হলো, স্থানীয় জনপ্রতিনিধিরা কি করেন? কথা বলতে চাই স্থানীয় চেয়ারম্যানের সঙ্গে। আমাদের ডেভেলপমেন্ট করা এটা তো আমাদের না, আপনার দায়িত্বে না, কিন্তু মানে কোনোভাবে ক্ষতি যেন না হয় সেটা করার সুযোগ নেই। এটা এলজিডি করতে পারবে না, এটা জেলা পরিষদও করতে পারবে না, এখানে কেউ করতে পারবে না কাজ এটার ভিতরে, স্টেডিয়ামের ভিতরে। এটা আলাদা সংস্থা ভাই। আউটার অংশের সঙ্গেই চোখে পড়বে মূল আন্তর্জাতিক স্টেডিয়ামটি। কোটি কোটি টাকা ব্যয়ে নির্মিত এই আন্তর্জাতিক স্টেডিয়ামটির অবকাঠামো দীর্ঘদিন ধরেই ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এবার ভেতরে যাওয়া যাক, যদিও ভেতরে যাওয়ার পথ খুঁজে পেতে কষ্ট হবে নতুন যে কারোরই। খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামের 4 নম্বর গেট এটি। ঢোকার সময় ময়লার স্তূপ পাবেন, তারপর যে রাস্তাটা দিয়ে আমরা হাঁটছি এটা থেকেও বেশ খানিকটা নিচে, অর্থাৎ এই অবস্থা। আর ঢুকতে গেলে যে চিত্র আপনারা দেখবেন, জং ধরে গেছে,
দেখে মনে হবে যে কোনো যুদ্ধ বিধ্বস্ত একটা দেশে আপনি এসেছেন এবং সেখানকার নানা জিনিস নষ্ট হয়ে গেছে। উপরের ফ্ল্যাট লাইটগুলোতে বিভিন্ন জায়গায় জং ধরে আছে এবং নামার সময় একটা সিঁড়ি আপনি পাবেন, এরপরে এভাবে ঢুকতে হবে। তারপরে এখানে সিমেন্টের বস্তার মধ্যে বালু দিয়ে এভাবে রাখা আছে। এভাবে করে আপনাকে যেতে হবে, কোথাও উষ্টা খাবেন, এভাবে আপনাকে চলতে হবে। শুরুতেই সমাধান কোথায় টিমের চোখ আটকে যায় স্টেডিয়ামের প্রেস বক্সের দিকে। কমেন্ট্রি বক্স, থার্ড আম্পায়াররা যেখানে থাকেন সেখানকার কাজ ভেঙে চুরমার। খোঁজ নিয়ে জানা যায় এসব ভাঙা পড়ে আছে অনেক আগে থেকেই। আপনার মনে প্রশ্ন আসতে পারে, আসলেই কি এটি আন্তর্জাতিক স্টেডিয়ামের প্রেস বক্স? সংবাদকর্মী, ম্যাচ রেফারি কিংবা ধারাভাষ্যকার, ক্রিকেট চলাকালীন সময়ে এই গুরুত্বপূর্ণ সেকশনের মানুষগুলো এই অংশটাতে থাকতেন, কিন্তু আজকে এই অংশের এমন বেহাল অবস্থা যে গ্লাস খুলে গেছে, গ্লাসগুলো নাই, ভিতরে যে থাকবে সেই অবস্থার মতো কিছু নাই। এখানকার যে গ্রিলটা, সেই গ্রিলটাও ভেঙে পড়ে গেছে, আর ভিতরের কাজগুলো ভাঙা। বিভিন্ন জায়গায় যে বিভিন্ন যন্ত্রাংশগুলো সেগুলো নষ্ট, অকেজো, আর উপরে ছাদ তো টিন নাই। এমন একটা অবস্থায় আছে ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়াম। আমরা কথা বলি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কোচ ও ঢাকা লিগের সাবেক 2 ক্রিকেটারের সঙ্গে, যারা নারায়ণগঞ্জের স্থানীয়। প্রচুর মাঠের আমাদের প্রয়োজন, মাঠ এখন পাওয়া যাচ্ছে না, কিন্তু এই গ্রাউন্ডটার মধ্যে আমরাও খেলেছি, আমাদের ছেলেরাও খেলেছে। ইন্টারন্যাশনাল একটা গ্রাউন্ড, খুব সুন্দর গ্রাউন্ড ছিল, দেখার মতো ছিল, কিন্তু কোনো কারণে হয়তো এটাকে তৈরি করার সময় হয়তো প্রি প্ল্যানটা তাদের একটু কোনোরকম গণ্ডগোল হয়ে গেছে। কারণ রোডটা তো, যে রাস্তাগুলো এগুলো আস্তে আস্তে উঁচু হয়ে যায়, কারণ বন্যার কারণে বিভিন্ন অসুবিধার কারণে রাস্তাঘাট উঁচু করতে হয়, তখন মাঠটা নিচে যায়। এই প্ল্যানটা যদি সেই সময় তারা ঠিক করতো তাহলে আমাদের গ্রাউন্ডটা এরকম হতো না। কিন্তু এখন যতটুকু অবস্থা আছে, যদি আমাদের এই গ্রাউন্ডটাকে আমি সরকারের কাছে, আমাদের বিসিবিদের কাছে বা আমাদের ক্রীড়াঙ্গনে যারা আছে তাদের কাছে, সবার কাছে আমার নিজের অত্যন্ত অনুরোধ করব, আমি নিজের দিক থেকে, আমার খেলোয়াড়দের দিক থেকে, নারায়ণগঞ্জের বাসীর দিক থেকে আমি তাদেরকে রিকোয়েস্ট করব, অনুরোধ করব যাতে আমাদের এই খেলার মাঠটাকে সুন্দর করে দিন এবং নতুন প্রজন্মদেরকে এখানে খেলার উৎসাহিত করুন, যাতে তারা ইন্টারন্যাশনাল গেমে তারা ভালো রেজাল্ট করতে পারে। যেভাবে এখন মাঠটি জলাশয়ে ডুবে আছে, এটা আমরা কখনো ভালো দৃষ্টিতে দেখি না এবং এটা মঙ্গলও বলতে পারি না। আমি আশা করি যে আমাদের নারায়ণগঞ্জের এই মাননীয় সংসদ 4 আসনের মাননীয় সংসদ সদস্য জনাব একেএম শামীম ওসমান সাহেব এটার দিকে একটু দৃষ্টি দিলে এবং আমাদের নারায়ণগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার মাননীয় সাধারণ সম্পাদক জনাব তানবির আহমেদ টিটু সাহেব এটার দিকে লক্ষ্য করলে আমার মনে হয় খুব যথারীতি কিছুদিনের মধ্যে এটা সংস্কারের কাজ হাত দিতে পারবো বলে আমি বিশ্বাস করি। এবার চোখ দেয়া যাক গ্যালারির দিকে। পাখির চোখে সবুজ স্টেডিয়ামটি দেখে আপাতত চোখে শান্তি পেতে পারেন, কিন্তু একটু কাছ থেকে তাকালেই দেখা যায় ছাদে টিন নেই। যে কয়টা আছে সেটিও কোনোভাবে আটকে আছে বা পড়ে যেতে পারে যখন তখন। এই গ্যালারিতে বসে খেলা দেখার ইচ্ছেটা আমাদের অনেকেরই থাকে। বাংলাদেশের তারকা ক্রিকেটার সাকিব, লিটন, তামিম, বড় বড় ক্রিকেটারদের খেলা দেখবে এবং খেলা দেখার পরে অনেকে কাছে আসলে, প্লেয়াররা যখন মাঠ থেকে কাছে আসে তখন ডাকার চেষ্টা করে, তখন কথা বলার চেষ্টা করে, তারা চেষ্টা করে সাকিব ভাই বলে হাত নাড়িয়ে কিংবা হাত ধরার কিংবা হ্যান্ডশেক করার, ছবি তোলার চেষ্টা করে। এই যে বাস্তবতা, এই যে খেলা, কিন্তু আজকে যে ফতুল্লার স্টেডিয়াম, সেখানে কি সেই পরিবেশ রয়েছে? সেখানে বসে খেলা দেখারও যেমন অবস্থা নেই, পেছনের যে স্কোরবোর্ড সেখানকারও অবস্থা নেই। আর এখান থেকে নামার পরে যেটা হয়, আপনি বের হবেন, খেলা শেষ হয়ে গেছে, এখন বের হওয়ার পরে কি করবেন? আপনি যাবেন, এই যে এই দিক দিয়ে বের হবেন, এটা হচ্ছে যে গেট, এই গেট দিয়ে যখন বের হবেন তখন কি দশা হবে তার কিছুটা বোঝার চেষ্টা করব আমরা। এরপর কি হলো? এখানে আসার পরে আপনার আর যাওয়ার মতো কোনো উপায় নেই।
কচুরিপানায় ভরা স্টেডিয়ামের এই আউটার অংশটি। কচুরিপানা কোথায় হয়, কোথায় থাকে? ময়লা পানি, পানির মধ্যে এ যেন একটা নদী, এ যেন একটা খাল, এ যেন একটা বিশাল বড় বিল। কি বলবেন এটাকে? যা কিছু বলেন, যাই বলেন না কেন, এদিক দিয়ে যাওয়ার মতো কোনো অবস্থা নেই। অর্থাৎ এরপরে যদি আপনি পা দিতে চান তাহলে আপনাকে পানির মধ্যে নামতে হবে। কোথায় যাবেন এদিক দিয়ে? নৌকা আছে, সেটাও নাই। অর্থাৎ এই বেহাল অবস্থার কারণে, এই বেহাল দশার কারণে এই ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামের এখানে আর কোনো খেলা হয় না, এখানে আর কেউ খেলতে আসে না, এই আউটারের অংশে আর কেউ অনুশীলন করে না, আর এই স্টেডিয়ামে আর কেউ খেলার কিংবা আন্তর্জাতিক প্লেয়ার কিংবা বাংলাদেশের তারকা ক্রিকেটারদের খেলা দেখার সৌভাগ্যও পায় না। বাংলাদেশের ক্রিকেট প্রেমী মানুষ তারা এখানে আসে, হয়তো আশপাশে থাকে, কিন্তু এখানে যে বড় তারকাদের খেলা দেখবে সেই সুযোগ হয় না। কিন্তু একটা আন্তর্জাতিক স্টেডিয়াম কেন দিনে দিনে এভাবে শেষ হয়ে যাবে, সেই প্রশ্ন এই দিকের স্থানীয় যত মানুষ রয়েছে তাদের, ক্রিকেট প্রেমীদের। 2008-এর বন্যার পরে ডিএনডি যখন জলাবদ্ধতার সৃষ্টি হয়, তখন মূলত ডিএনডিকে কেন্দ্র করে এই স্টেডিয়ামের যেহেতু মূল যে আমরা যে ঢাকা নারায়ণগঞ্জ লিঙ্ক রোড, এইটা আমরা যতটুকু জানি সেটা হচ্ছে যে স্টেডিয়াম থেকে এটা 8 ফিট উঁচু। ফলে এখানে সামান্য বৃষ্টি হলেই এই আউটার জায়গাটা সহ আপনি পুরো এলাকাটা জলাবদ্ধ হয়ে যায়। সমস্যা হচ্ছে যে ঢাকায় ক্রীড়া সংস্থা বলি বা ক্রিকেট কন্ট্রোল বোর্ড বলি বা নারায়ণগঞ্জ জেলা ক্রীড়া সংস্থা বলি, তারা মূলত কেউ এটার দায়িত্ব নিতে চায় না। এখন মনে হচ্ছে যেটা স্টেডিয়ামটা একটা বেওয়ারিশ, এটাকে দ্রুত সংস্কার বলি বা পুনর্নির্মাণ বলি, যাই বলি না কেন, এটাকে যদি না করা হয়, এখনও যে অবস্থা আছে কাঠামোটা, এটাকেও রক্ষা করা যাবে না। এবং এখানে চুরি ডাকাতি সব কিছু হচ্ছে, এবং স্টেডিয়ামের ভেতরে যেসব জিনিসপত্রগুলো ছিল এগুলো চুরি। আপনি দেখবেন, জানেন কিনা, যে 2 জন দারোয়ান এখানে কর্মরত, এত বড় একটা স্টেডিয়াম, এদের দ্বারা তো এটা মেনটেন করা বেসিক্যালি সম্ভব না। ফলে গভর্নমেন্ট যদি, ক্রীড়া মন্ত্রণালয় যদি এটা উদ্যোগ না নেয়, আপনি কিছুদিন আগে ক্রীড়া প্রতিমন্ত্রী আসছিলেন একটি খেলার অনুষ্ঠানে, আমি সেখানে তাকে প্রশ্নটা করছিলাম, কিন্তু সেও কিন্তু এটা পাশ কেটে চলে গেছে। তাহলে এটা কোথায় যে এটার দায়বদ্ধতা আর কোথায় যে এটার সীমাবদ্ধতা, এটা আসলে আমরা এখনো বুঝতে পারি না। কেবল তাই নয়, সাইড স্ক্রিন, জায়ান্ট স্ক্রিন, স্কোরবোর্ড, ফ্ল্যাট লাইট সব অকেজো, প্রায় নষ্ট, জং ধরেছে, ভেঙে পড়ে যাচ্ছে। এসি, সিসি ক্যামেরাগুলো খুলে পড়ছে। এক কথায় সব শেষ হয়ে গেছে প্রায়। ক্রিকেট পাগল বাঙালি, ক্রিকেট পাগল দেশ বাংলাদেশ। ক্রিকেট নিয়ে আলোচনায় রাখেন, সবসময় থাকেন। বাংলাদেশ হারুক জিতুক, তারপরেও বাংলাদেশ এখন এশিয়া কাপের মঞ্চে আলোচনায় সবচেয়ে বেশি। কিন্তু এশিয়া কাপে যারা খেলছেন তারাও খেলেছেন এই ফতুল্লা স্টেডিয়ামে, কিন্তু ফতুল্লা স্টেডিয়ামের আজ এই বেহাল দশা। বাংলাদেশের ক্রিকেট যেখান থেকে উঠে এসেছে, যেখান থেকে যাচ্ছে বাংলাদেশের উঁচু মঞ্চে, সেই স্থানীয় পর্যায়ের ক্রিকেটাররা কিভাবে উঠে আসবে যদি এই স্টেডিয়ামের এই হাল হয়? আমি মনে করি জাতীয় ক্রীড়া পরিষদের উদাসীনতা সবচেয়ে বেশি, এবং পাশাপাশি বিসিবিরও উদাসীনতা ছিল। তারা কেন এটা টেক কেয়ার করলো না? প্রথমে আউটার স্টেডিয়ামে পানি চলে আসে, পরবর্তীতে ভিতরেও চলে যায়। এই ব্যাপারে শামীম ওসমানের উদ্যোগ প্রয়োজন। তা আমি মনে করি শামীম ওসমানের উদাসীনতা কিছুটা হলেও সে আছে। সে যদি মনে করতো তাহলে এরকম অবস্থা পড়তো না। নারায়ণগঞ্জ জেলার ক্রীড়া সংস্থায় কাউকে পাওয়া না গেলেও কথা হয় সংস্থাটির যুগ্ম সাধারণ সম্পাদক জাকির হোসেনের সঙ্গে। টোটাল এরিয়ায় কিন্তু জলাবদ্ধতা আছে, এবং এই টোটাল এরিয়ার জলাবদ্ধতার কারণে এই স্টেডিয়ামটাও জলাবদ্ধতা হয়ে থাকে। তো আমার মনে হয় যে এটা আসলে একটা বৃহৎ পরিকল্পনা। কিন্তু এখানে যদি স্থানীয় যে চেয়ারম্যান সাহেবরা আছেন বা নারায়ণগঞ্জ জেলা ক্রীড়া সংস্থা আছেন, তারাও যদি এটার দিকে দৃষ্টিপাত করতেন, আমার মনে হয় এই মাঠটা অনেক আগেই খেলার উপযোগী হয়ে যেত। নারায়ণগঞ্জ জেলা ক্রীড়া সংস্থা সিনিয়র সাংবাদিকদের সঙ্গে কথা বলে একটা বিষয় স্পষ্ট হয়েছে, খান সাহেব ওসমান আলী স্টেডিয়াম নিয়ে কর্তৃপক্ষের অযত্ন, অবহেলা, উদাসীনতা আর নয়। এবার কথা বলতে হবে নারায়ণগঞ্জ 4 আসনের প্রভাবশালী সংসদ সদস্য শামীম ওসমানের সঙ্গে, যার নামকরণে এই আন্তর্জাতিক স্টেডিয়াম খান সাহেব ওসমান আলী
এই শামীম ওসমানেরই দাদা, তবুও কেন এত অবহেলা হয়েছে? অবশ্যই কষ্ট লাগে নিজেদের বানানো একটা জিনিস যদি যে কোনো যার নামই হোক। আমাদের নারায়ণগঞ্জের এত সুন্দর একটা জিনিস প্রতিষ্ঠান ছিল, তার আগের এমপিরা কেন খেয়াল করলেন না? আমি তো পরে এসেছি না, ওই 10টা বছর এটাকে দিকে খেয়াল করা হয়নি। আর আমি যখন খেয়াল করা শুরু করেছি তখন আমলাতান্ত্রিক জটিলতা থাকে, ওই জটিলতার কারণেই আসলে আমার মনে হয় বিষয়টা দীর্ঘায়িত হয়েছে। এখন তো আমাদের টার্মসও শেষ, এখন বোধহয় আমি অ্যাকুরেটলি জানি না যে এইটাকে স্টেডিয়ামটাকে ঠিক করার জন্য ওনারা ক্রীড়া মন্ত্রণালয় কোনো বরাদ্দ দিচ্ছেন কি দিচ্ছেন না, এবং দেবেন কিনা। আমাকে বলা হয়েছে দেওয়া হচ্ছে, বাট যতক্ষণ পর্যন্ত না, এই কথা আমি শুনে আসছি গত 3 বছর ধরেই। তো যেহেতু এই জন্য আমি পিপলসের সামনে কোনো ফলস কমিটমেন্ট করতে চাই না। যতক্ষণ পর্যন্ত না দেওয়া হবে আমি বলবো না যে পেয়েছি। আমি জনাব পাপন সাহেবের সাথে আলাপ করলাম, আমাদের মাননীয় সংসদ সদস্য এবং বাংলাদেশ ক্রিকেট কন্ট্রোল বোর্ডের। আমি মানে রিয়েলি গ্ল্যাড এবং আমি খুশি তার উপরে। সে আর সেকেন্ড দেরি করে নেই, সে সাথে সাথে বিসিসিবি যেহেতু টাকা আছে, নিজস্ব টাকা আছে, এই টাকা দিয়ে ভেতরের মাঠ এবং বাইরের মাঠ দুটোকেই প্রায় 6 ফিট উঁচু হবে ভরাট করার নির্দেশনা দিয়ে দিয়েছেন। টেন্ডার হয়ে গেছে, যেহেতু একটা টেন্ডার হয়েছে এই জন্য ক্যান্সেল হয়েছে। তো গতকাল আমার সাথে কথা হয়েছে, গতকাল কথা হওয়ার পরে উনি বললেন যে আই ডোন্ট নো, আমি চাই যে সেপ্টেম্বর মাসের 10 থেকে 15 তারিখের মধ্যে কাজ শুরু হতে হবে। যেতে হবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড, বিসিবিতেও, কেননা বিসিবির ভূমিকা নিয়েও অভিযোগ আছে অনেকেরই। যেখানে যে সমস্যাগুলো রয়েছে সেগুলো আমরা যতটুকু ক্রিকেট বোর্ডের পক্ষে সমাধান করা আমরা করে যাচ্ছি, এবং যেটা আমাদের পক্ষে সম্ভব না, যেহেতু স্টেডিয়ামগুলোর আলটিমেট ওনারশিপ কিন্তু জাতীয় ক্রীড়া পরিষদের, সেগুলো আমরা জাতীয় ক্রীড়া পরিষদকে জানাচ্ছি এবং তারাও সহযোগিতা করছে। বাংলাদেশের স্টেডিয়ামগুলোর ভালো মন্দ দেখার দায়িত্ব যাদের কাঁধে, এবার তাদের সাথে কথা বলতে চায় সমাধান কোথায় টিম, যেতে চাই জাতীয় ক্রীড়া পরিষদে। কারণ আগে ট্র্যাকেই ছিল না, আপনি যেটা কথা বলতে চাচ্ছেন 8-9 বছর, যেটা আরও আগে থেকে নিলে এই ট্র্যাকের মধ্যে আসলে কাজটা হতো। কিন্তু যেহেতু অলরেডি এটা এখন ট্র্যাকে চলে আসছে, আমার মনে হয় না সময় লাগলেও এটা একটা পর্যায়ে চলে আসবে। ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে যে অবস্থা, যে বেহাল দশা, করুণ দশা, সেটার উদ্যোগ আজ পর্যন্ত দৃশ্যমান হয়নি। এখনো পর্যন্ত কাজ শুরু হয়নি। শোনা যাচ্ছে উদ্যোগ নেওয়া হয়েছে, আশ্বাস দেওয়া হয়েছে প্রায় 250 কোটি টাকা ব্যয়ে ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামের উন্নয়ন কাজ অনুমোদনের অপেক্ষায়, হয়তো শিগগিরই শুরু হবে। আমাদের আশ্বাস পেয়েছি এভাবে যে 3 মাসের মধ্যে কাজ শুরু হতে পারে, এরপরে বদলে যেতে পারে খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামের চিত্র। প্রিয় দর্শক, এসবের সমাধান হোক দ্রুতই, আমরাও প্রত্যাশা করি, আমরাও সমাধানের প্রয়োজনে ছুটে চলি। আমরাও মানুষের দুর্ভোগের জন্য, মানুষের কষ্টের জন্য, ক্রিকেটের উন্নয়নের জন্য, নানা জায়গার উন্নয়নের জন্য আমরাও ছুটে চলি, সমাধানের পথ খুঁজি। আপনার জেলা, এলাকা কিংবা আশপাশের জনভোগান্তি, জনবিড়ম্বনা কিংবা নানা অসঙ্গতির কথা আমাদের জানান। আমাদের জানাতে যোগাযোগ করুন পর্দায় দেখানো ঠিকানায়। আর হ্যাঁ, ভালো শুরুটা কিন্তু করতে হবে নিজেকে দিয়েই, তাহলেই বদলে যাবে আমাদের প্রিয় বাংলাদেশ।